প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন, এই তড়িৎ রসায়নের হাজারী স্যারের বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে তার তৃতীয় পর্ব আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু হবে 41 নম্বর প্রশ্ন থেকে। 41 নম্বর প্রশ্নটি আছে, নিচের কোনটি ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার? আচ্ছা, ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে অর্ধকোষ ভেদে তড়িৎদ্বারগুলোকে আমরা 5 ভাগে বিভক্ত করে থাকি। অর্ধকোষ ভেদে তড়িৎদ্বারগুলোকে আমরা 5 ভাগে বিভক্ত করে থাকি। একটা হচ্ছে ধাতুর আয়ন অর্ধকোষ, একটি হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ, একটি হচ্ছে গ্যাস অর্ধকোষ, একটি হচ্ছে সিলভার ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, আর একটি হচ্ছে ধাতু এমালগাম ধাতুর আয়ন অর্ধকোষ। মোট 5 প্রকার হচ্ছে অর্ধকোষগুলো। তো দেখেন, ধাতুর আয়ন অর্ধকোষ কোনটি? যে কোনো ধাতু যদি তার লবণের মধ্যে দ্রবীভূত থাকে, অর্থাৎ যে কোনো ধাতুকে যদি আপনি তার আয়নের মধ্যে রাখেন, যেমন জিঙ্ককে রাখছেন জিঙ্ক সালফাইডের মধ্যে, কপারকে রাখছেন কপার সালফাইডের মধ্যে, সিলভারকে রাখছেন সিলভার নাইট্রাইটের মধ্যে, তাহলে যে কোনো ধাতুকে যদি আমরা তার আয়নের মধ্যে রাখি বা তার দ্রবণের মধ্যে রাখি, তখন সেটাকে আমরা বলি ধাতুর আয়ন অর্ধকোষ। এখানে 41 নাম্বার যে প্রশ্নগুলো আছে, প্রথমে এর অপশন আছে সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। ক্ষতে যদি আমরা দেখি, ক্ষটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। আমরা যদি গোতে দেখি, সিলভার আছে সিলভার নাইট্রাইটের মধ্যে, এটাই একমাত্র সঠিক উত্তর। সিলভার ধাতুকে তার দ্রবণের মধ্যে রাখানো হয়েছে। যে কোনো ধাতুকে যদি আপনি তার দ্রবণের মধ্যে রাখেন, যে কোনো ধাতু, তাহলে সেটাকে ওই ধাতুর অর্ধকোষ বলবেন। যেমন এটি হচ্ছে কোষ, এখানে হচ্ছে সিলভার নাইট্রেট রাখানো আছে, আর আপনি এখানে একটা দ্বন্দ্ব দিচ্ছেন, সিলভারের দ্বন্দ্ব। সিলভার তড়িৎদ্বারটাকে আমরা রাখছি তার দ্রবণের মধ্যে, তার লবণের মধ্যে, সেটাকে আমরা বলবো ধাতুর আয়ন অর্ধকোষ। তাহলে অপশনে গোতে যেটা ছিল সিলভার নাইট্রেট। তাহলে আমরা বুঝতে পারলাম 41 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গো, ধাতুর আয়ন অর্ধকোষ। আমরা জানি যে অর্ধকোষ ভেদে তড়িৎদ্বারগুলো 5 প্রকার হয়। আচ্ছা, ওকে, ফাইন। চলে যাবো আমরা 42 নম্বর প্রশ্নে। সক্রিয়তার সিরিজে কোনটির অবস্থান সবার উপরে? সক্রিয়তার সিরিজটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বিভিন্ন সূত্র পাওয়া যায়, মুখস্থ রাখতে হবে। এখানে এইটা সক্রিয়তার সিরিজ। আমাদের যে অপশনগুলো দেওয়া ছিল কাছাকাছি। একটা ছিল লেড, একটা হচ্ছে কপার, সিলভার, আর হচ্ছে ক্যালসিয়াম। আমরা নিঃসন্দেহে বুঝতে পারতেছি যে এখানে ক্যালসিয়াম কিন্তু সবার উপরে বসছে। আপনি যে একটু দেখেন যে এই যে আপনার হচ্ছে লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, এরা নিচে অবস্থিত। একমাত্র এখানে অপশনগুলোর মধ্যে যেটা ছিল সবার উপরে অবস্থিত হচ্ছে ক্যালসিয়াম। সুতরাং আমরা বুঝতে পারতেছি 42 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, ক্যালসিয়াম। তাহলে আমরা একটা জিনিস রিয়েলাইজ করতে পারি যে সক্রিয়তার সিরিজটা আমাদের নখদর্পণে রাখতে হবে। সক্রিয়তার সিরিজটা যদি আমরা মুখস্থ রাখি, তাহলে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে, কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে, কোনটি সক্রিয়তার সিরিজের উপরে অবস্থিত, তারপরে হচ্ছে কোনটি আগে চান্স মুক্ত হবে, কোনটি পরে চান্স মুক্ত হবে, এগুলো সবগুলো আমরা বলতে পারবো। চলে যাব আমরা 43 নম্বর প্রশ্ন। তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে নিচের কোনটি সঠিক? অর্থাৎ সিস্টেম মধ্যে দেওয়া আছে, যেমন অ্যালুমিনিয়াম নিকেলের থেকে বেশি সক্রিয়, জিঙ্ক ম্যাগনেসিয়ামের থেকে বেশি সক্রিয়, আয়রন সোডিয়াম অপেক্ষা বেশি সক্রিয়, কপার টিন অপেক্ষা বেশি সক্রিয়। কোনটি সঠিক বলছে? আমরা যদি একটু সক্রিয়তা সিরিজটা দেখি, আমরা এই সক্রিয়তা সিরিজটা দেখবো যে অ্যালুমিনিয়াম প্রথম যে অপশন ছিল, হ্যাঁ অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম জিঙ্কের উপরে বসতো, এটা সঠিক। অ্যালুমিনিয়াম জিঙ্কের উপরে বসতো। তারপর আমরা যদি দেখি এখানে কি বলছে, যে জিঙ্কটা ম্যাগনেসিয়ামের উপরে বসতো, না, ম্যাগনেসিয়াম উপরে, এই যে ম্যাগনেসিয়াম তার নিচে জিঙ্ক, এটা সঠিক নয়। তারপরে বলছে যে আয়রন সোডিয়ামের উপরে অবস্থিত, আয়রন সোডিয়াম থেকে অধিক সক্রিয়, না, সোডিয়াম অধিক সক্রিয়, তারপরে আয়রনের অবস্থান অনেক নিচে। তারপরে এখানে এটা তো আমরা বুঝতে পারতেছি কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে অবস্থিত, তারপরে টিন, এটাও সঠিক নয়। সঠিক হচ্ছে একমাত্র অ্যালুমিনিয়ামটাই হচ্ছে নিকেল অপেক্ষা অধিক সক্রিয়। চলে যাব আমরা 44 নম্বর প্রশ্ন। তামার বিজারণ বিভব কত? আচ্ছা, তামার বিজারণ বিভব কত? দেখুন, তামা হচ্ছে হাইড্রোজেনের নিচে অবস্থিত, তামা হচ্ছে কপার, তামার জারণ বিভব হচ্ছে -0.34 ভোল্ট। এটাকে যদি আপনি উল্টায় নেন, চেঞ্জ করে নেন, বিজারণ বিভব করেন, তাহলে হচ্ছে আপনার কপার 2+ থেকে কপার হবে +0.34 ভোল্ট হবে। আচ্ছা, কিছু ধাতুর জারণ বিভব বিজারণ বিভব আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন কপারটা আপনাকে মুখস্থ রাখতে হবে, জিঙ্ক মুখস্থ রাখতে হবে, হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম, আয়রন, এইগুলার জারণ বিভব বিজারণ বিভব আপনাকে মুখস্থ রাখতে হবে। যাই হোক, আমরা উত্তর পাইলাম কপারের বিজারণ বিভব হচ্ছে +0.34 ভোল্ট। চলে যাব জিঙ্কের প্রধান বিজারণ বিভব, এটা আমরা অনেকবার জানছি। জারণ বিভব বলছে, জারণ বিভব বলছে। জিঙ্কের প্রমাণ জারণ বিভব হচ্ছে +0.76 ভোল্ট। এটা সব থেকে, যতগুলো গণিত আছে সব থেকে বেশি ব্যবহার হয় জিঙ্কেরটা। সুতরাং আমরা বলতে পারবো
45 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ প্লাস 0.76 ভোল্ট। খ উত্তর। 45 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ প্লাস 0.76 ভোল্ট। চলে যাবো আমরা 46 নাম্বার প্রশ্ন। 46 নাম্বার প্রশ্ন আছে অ্যানোড তড়িৎ দ্বারা কি ঘটে? ভাই এটা তো সব ধরনের কোষের ক্ষেত্রে অ্যানোড তড়িৎ দ্বারা জারণ ঘটে, সব ধরনের কোষে। আপনি তড়িৎ বিশ্লেষ্য কোষ বলেন, তড়িৎ রাসায়নিক কোষ বলেন, গ্যালভানিক বলেন, যেটাই বলেন না কেন, ড্যানিয়েল বলেন, সব ধরনের কোষে অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি 46 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে 47 নম্বর প্রশ্নে। 47 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ড্যানিয়েল সেল তৈরিতে অ্যানোড রূপে কোনটি ব্যবহার হয়? আচ্ছা, ড্যানিয়েল কোষ তৈরিতে অ্যানোড রূপে কোনটি ব্যবহার হবে? আচ্ছা, মাথায় রাখতে হবে যে ড্যানিয়েল কোষ কিন্তু হচ্ছে একটা গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে আমরা রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি। তো ড্যানিয়েল কোষের মূলনীতি হচ্ছে গ্যালভানিক সেলের মূলনীতি বা তড়িৎ রাসায়নিক কোষের মূলনীতি, যেখানে আমরা রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি। তো ওই গ্যালভানিক সেলটাকে আপনি কখন ড্যানিয়েল কোষ বলবেন? যদি অ্যানোডে জিঙ্ক তড়িৎদ্বার এবং তার আয়ন জিঙ্ক 2+ ব্যবহার করেন, আর ক্যাথোডে যদি আপনি কপার এবং কপার 2+ ব্যবহার করেন, তখন সেই কোষটাকে, তখন সেই গ্যালভানিক সেলটাকে, তড়িৎ রাসায়নিক কোষটাকে আপনি বলতে পারবেন যে এটি হচ্ছে ড্যানিয়েল কোষ। তাহলে অ্যানোডে যদি থাকে জিঙ্ক 2+, ক্যাথোডে যদি থাকে কপার 2+, তাহলেই সেটাকে আমরা বলতে পারবো ড্যানিয়েল কোষ। 47 নম্বর প্রশ্নে যেটা উত্তর পাইলাম আমরা, সেটা হচ্ছে ক ড্যানিয়েল সেলের অ্যানোড তৈরির সময় আমরা ব্যবহার করব জিঙ্ক 2+। চলে যাব আমরা হচ্ছে 48 নম্বর প্রশ্ন। লবণ সেতুতে নিচের কোন লবণটি ব্যবহার করা হয়? আচ্ছা, লবণ সেতুতে আসলে আমরা কোন কোন লবণগুলো ব্যবহার করতে পারি? সাধারণত লবণ সেতুতে 48 নম্বর প্রশ্ন এটা, 48 নম্বর প্রশ্ন। তো আমরা এখানে সাধারণত লবণ সেতুতে কি কি লবণ ব্যবহার করি? লবণ সেতুতে আমরা ব্যবহার করেছি পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, আর পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট। এই ধরনের 5-6টা লবণই আমরা ঘুরিয়ে ফিরে ব্যবহার করে থাকি। আমাদের যে অপশনগুলো ছিল যে 48 নম্বর প্রশ্নে, যে লবণ সেতুতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, এটা আমাদের নাই, কপার ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আর হচ্ছে এখানে আছে অ্যালুমিনিয়াম সালফেট। সব থেকে উৎকৃষ্ট লবণ সেতু ব্যবহার করা হয় তা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। লবণ সেতু কোনটা? যখন গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষ দুইটা পাত্রের মধ্যে নিব আমরা। দেখেন, তড়িৎ বিশ্লেষ্য কোষ সবসময় এক পাত্র বিশিষ্ট হয়। তড়িৎ বিশ্লেষ্য কোষে কখনো লবণ সেতু ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। গ্যালভানিক সেল হতে পারে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট অথবা 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। 1 প্রকোষ্ঠ বিশিষ্ট হলে লবণ সেতু লাগবে না, শুধু অর্ধভেদ্য ঝিল্লি থাকবে। আর 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হলে লবণ সেতু ব্যবহার করতে হবে। দুটি অর্ধকোষের মধ্যে আয়নের সমতা রক্ষা করার জন্য আমরা সাধারণত লবণ সেতু ব্যবহার করে থাকি। সল্ট ব্রিজ আমরা ব্যবহার করে থাকি দুটি অর্ধকোষের মধ্যে আয়নের সমতা রক্ষা করার জন্য। আর যে কোষে লবণ সেতু ব্যবহার করা হয়, সে কোষটিকে উপস্থাপন করার সময় দুইটি এরকম কি বলে সমতা চিহ্ন ব্যবহার করবো আমরা, দুইটি চিহ্ন। যাই হোক, 48 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ পটাশিয়াম ক্লোরাইড। 49 নম্বর প্রশ্ন, লবণ সেতুতে নিচের কোনটির দ্রবণ ব্যবহার করা হয়? এটাও একদম আগের মতোই, এখানে হবে পটাশিয়াম নাইট্রেট। 50 নম্বর প্রশ্নে, লবণ সেতুতে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনগুলো ব্যবহার করা হয়? আমরা যদি একটু এই কি বলে 50 নম্বর প্রশ্নটা একটু দেখি, দেখেন এখানে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট এবং পটাশিয়াম সালফেট। এই 5টি লবণই ব্যবহার করা হয়। দেখেন এখানে 50 নম্বর প্রশ্নের 1 নম্বর যে ছিল, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে, এটা তো ব্যবহার করা হয় না। খতে যেটা দেওয়া ছিল এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড নাই, বাকি ঘ 3টাতে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড সাধারণত লবণ সেতুতে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করি না, যেহেতু গ এবং ঘতে 3টাতে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, বাকি খতে নাই। এবং খতে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সাধারণত লবণ সেতু হিসেবে ব্যবহার করি, সবগুলো ব্যবহার করি। যেমন এখানে আছে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করি, পটাশিয়াম সালফেট সেটাও ব্যবহার করি, সোডিয়াম সালফেট সেটাও আমরা ব্যবহার করি। তাহলে এখানে 50 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট। মনে রাখার জন্য সহজে চিন্তা করতে হবে যে যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড নাই সেটাতে সাধারণত হয়। এখানে কতে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, খতে আছে, গতেও আছে। আমরা চলে যাবো 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে গ্যালভানিক সেলটাই জিঙ্ক 2+ দেওয়া হয়েছে, কপার 2+ কপার, কোষটির ক্যাথোডিক কোন বিক্রিয়া সংঘটিত হবে? আচ্ছা দেখেন 51 নম্বর প্রশ্নে, যেহেতু এটা গ্যালভানিক সেলের অ্যানোডে হয় জিঙ্ক ইলেকট্রন দান করে, জিঙ্ক 2+ হয়, 2টি ইলেকট্রন দান করে, আর ক্যাথোডে কপার 2+, সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। সুতরাং এখানে ক্যাথোডে বিক্রিয়া হবে কপার 2+, 2টি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। ওকে, তাহলে আমরা এখানে 51 নম্বর প্রশ্নের উত্তর পাচ্ছি হচ্ছে খ। 51 নম্বর প্রশ্নের উত্তর খ, কপার 2+, 2টি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে।
চলে যাবো হচ্ছে 52 নম্বর প্রশ্ন 52 নম্বর প্রশ্নে আছে যে কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র কোনটি। দেখুন কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র তিনটি। একটি হচ্ছে ইনঅড সেল অ্যানোড অক্স প্লাস ক্যাথোড রিড, এটি সব থেকে বেশি ব্যবহার করা হয়। অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ। হতে হবে অ্যানোড অক্স বিয়োগ ক্যাথোড অক্স, অর্থাৎ অ্যানোড জারণ বিয়োগ ক্যাথোড জারণ, দুটি জারণ করছেন আপনি। 3 নম্বর যেটা সূত্র সেটা হচ্ছে ক্যাথোড রিড বিয়োগ অ্যানোড রিড, ক্যাথোড বিজারণ বিয়োগ অ্যানোড বিজারণ। আমাদের যে অপশনগুলো আছে, অপশনগুলো যদি আমরা দেখি, এখানে আছে কোতে অ্যানোড জারণ প্লাস ক্যাথোড জারণ, না এটা তো হবে না। খতে আছে যেটা অ্যানোড জারণ প্লাস ক্যাথোড বিজারণ, পারফেক্ট উত্তর খ। খ হচ্ছে পারফেক্ট উত্তর 52 নম্বরের। আমরা যদি গোতে দেখি 52 নম্বরের ইসেল সমান ক্যাথোড অক্স বিয়োগ অ্যানোড অক্স, না এটাও হবে না। ঘতে যদি আমরা দেখি অ্যানোড রিড ক্যাথোড রিড, না এটাও না। তাহলে একমাত্র পারফেক্ট উত্তর হচ্ছে খ, অ্যানোড অক্স প্লাস ক্যাথোড রিড। ফাইন, চলে যাবো আমরা হচ্ছে 53 নম্বর প্রশ্ন। 53 নম্বর প্রশ্নে আছে যে M12+ থেকে M এর বিজারণ বিভব মান দেওয়া আছে, এখানে একটা বিজারণ বিভব মান দেওয়া আছে। আমাকে বলছে কোষটি দ্বারা গঠিত অর্ধকোষগুলি দ্বারা গঠিত কোষের বিভব বের করতে হবে। দেখুন বিষয়টা হচ্ছে যে এটা খুব কঠিন প্রশ্ন না, খুব সহজ প্রশ্ন। একটু যদি জানতে হবে আপনাকে যে দুটি অর্ধকোষের যদি বিভব দেওয়া থাকে তাহলে মাথায় রাখতে হবে যে যেটির জারণ বিভব বেশি বা বিজারণ বিভব কম সেটি অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে যে অর্ধকোষটির জারণ বিভব বেশি হবে বা বিজারণ বিভব কম হবে সেটি অ্যানোড হিসেবে কাজ করবে। এই যে অর্ধকোষ, এটারও বিজারণ বিভব দেওয়া আছে, এটারও বিজারণ বিভব দেওয়া আছে। এর বিজারণ বিভব হচ্ছে 0.34 ভোল্ট, এর বিজারণ বিভব হচ্ছে প্লাস 2.30 ভোল্ট। তাহলে বিজারণ বিভব হচ্ছে কম প্রথমটা, তাহলে এটাই অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এটাকে আপনি চেঞ্জ করে নেন, এটা তো বিজারণ বিভব মান দেওয়া আছে, জারণ করে নেন, জারণ করলে মাইনাস হবে। সূত্র যদি আমরা ফেলাই ইনঅড সেল অ্যানোড জারণ প্লাস ক্যাথোড বিজারণ ও জারণের মান বসান মাইনাস 0.34 প্লাস 2.30, অ্যান্সার আসবে প্লাস 1.96 ভোল্ট। খ উত্তর খ। খ প্রিয় বন্ধুরা, আমি যে উত্তরগুলো আপনারা দিচ্ছি অনেক চিন্তা ভাবনা করে এবং গবেষণা করে দিচ্ছি। যদি কোনো উত্তর হাজার স্যারের বইয়ে ভুল দেওয়া থাকতে পারে, কারণ এটা তো হচ্ছে প্রিন্টিং মিস্টেক হতেই পারে। অনেক সময় উনি সঠিক উত্তর দিচ্ছেন কিন্তু কম্পিউটার অপারেটর ভুল দেখাইছেন। কিন্তু আমি যে উত্তরগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আপনার বইয়ের সাথে অনেক সময় নাও মিলতে পারে উত্তরের সাথে, কিন্তু সঠিক উত্তর বলতেছি। অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে আমি উত্তরগুলো দিচ্ছি। ওকে, চলে যাবো আমরা হচ্ছে 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন হচ্ছে জিঙ্কের জারণ বিভব দান আছে প্লাস 0.76 ভোল্ট, হাইড্রোজেনের বিজারণ বিভব দান আছে, তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের সংকেত কোনটি হবে। এখানে যদি আপনি ও দেখেন জিং2+ সব ঠিক ছিল, H+ একোয়াইড ছিল হাইড্রোজেন গ্যাস, এখানে শুধু এটিএম দেওয়া নাই, চাপ দেওয়া নাই। আপনি খতে দেখেন জিং2+ ওকে, H+ ওকে, হাইড্রোজেন গ্যাস এবং তার চাপ দেওয়ানো আছে। সুতরাং আর যদি আপনি গোতে দেখেন, গোতে তো হাইড্রোজেন গ্যাসটিকে আগে দেওয়া আছে না, ওটা তো জারণ বিভবটা আগে হবে না, কারণ জিরো, এত প্লাস, এটি আগে হবে। এটাও ভুল, এটাও ভুল। গো আর ঘ তো এমনিতেই ভুল, কো আর খ একদম খুব কাছাকাছি উত্তর, কিন্তু উত্তর আপনার পারফেক্ট হচ্ছে খ, কারণ যেহেতু এখানে সবগুলোই সঠিকভাবে দেওয়া আছে। আর কোতে জিং2+ ঠিকই ছিল, H+ ঠিক ছিল, এখানে হাইড্রোজেন গ্যাসের জায়গায় হাইড্রোজেন গ্যাস ছিল, তার চাপ দেওয়া নাই। একটা পূর্ণাঙ্গ কোষের ক্ষেত্রে চাপ দেওয়া থাকতে হবে, এখানে চাপটা দেওয়া নাই গ্যাসের ক্ষেত্রে। যাক, চলে যাবো আমরা 55 নম্বর প্রশ্ন। লেড স্টোরেজ ব্যাটারিতে কোনটি ব্যবহার হয়? দেখুন লেড স্টোরেজ ব্যাটারিতে সাধারণত আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করে থাকি সাধারণত লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। লেড স্টোরেজ কোষে আমরা ব্যবহার করে থাকি লঘু সালফিউরিক অ্যাসিড। খো অ্যান্সার। তাহলে এখানে লেড স্টোরেজ ব্যাটারিতে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করে থাকি সালফিউরিক অ্যাসিড। খো অ্যান্সার। নাইট্রিক অ্যাসিড HCl অ্যাসিডিক অ্যাসিড আমরা ব্যবহার করি না। চলে যাবো আমরা 56 নম্বর প্রশ্নে। লেড সঞ্চয়ী কোষে কোনটি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার হয়? আমরা তো এটা কিছুক্ষণ আগে পড়লাম, সালফিউরিক অ্যাসিড, আর দেখার দরকার নাই। লেড স্টোরেজ ব্যাটারি কোনটা? আসলে আমরা যে অটোর ব্যাটারি, মাইকের ব্যাটারি, তারপরে হচ্ছে IPS এর ব্যাটারিগুলো, তারপরে মোটরসাইকেলের ব্যাটারি, যেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, এটা হচ্ছে সেকেন্ডারি কোষ, যেটি হচ্ছে প্রথমে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চয় করে, আবার প্রয়োজনের সময় সেই রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তি হিসেবে প্রোভাইড করে, সরবরাহ করে। অর্থাৎ এটা হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি। যেমন আমরা মোবাইলটা চালাচ্ছি, এই মোবাইলটাও কিন্তু একটা রিচার্জেবল ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। যাই হোক, লেড স্টোরেজ ব্যাটারি কোষে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত? আসলে সাধারণত আপেক্ষিক গুরুত্ব ছিল হচ্ছে 1.29, কিন্তু এটা যেহেতু অপশনে নাই, অপশনে আছে 1.25, তাহলে আমাদেরকে এটা রাইট করতে হবে। 57 নম্বর প্রশ্নে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব ধরবো আমরা 1.25। চলে যাবো আমরা 58 নম্বর প্রশ্ন। লেড সঞ্চয়ী ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ওহম? এখানে
সাধারণত ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.001 ওহম, 0.001 ওহম। ঘ অ্যান্সার। 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আমরা চলে যাই 59 নম্বর প্রশ্ন। মোটর গাড়িতে ব্যবহৃত লেড সঞ্চয়ী কোষে মাঝে মাঝে পানি দেওয়ানো হয় কেন? যাদের বাড়িতে আইপিএস আছে, আইপিএস এর ব্যাটারিতে মাঝে মাঝে পানি দেওয়ানো হয়। তাহলে পানি দেওয়ার কারণটা হচ্ছে এখানে সঠিকভাবে উঠেনি, সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বকে সঠিক রাখার জন্য। ঘ অ্যান্সার হবে এখানে। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বকে, সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বটাকে আমরা কি বলে, এটা আমরা যদি একটু বই থেকে দেখি একবার, এখানে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বটাকে সঠিক রাখতে আমরা গুরুত্বটা সঠিক রাখতে আমরা হচ্ছে পানি বার করে থাকি। আমরা একটু বই থেকে জেনে নিই বইটা। এটা হচ্ছে যে লেড স্টোরেজ ব্যাটারির কি বলে পানি বার করা হয় কেন? এটা হচ্ছে আপনার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বকে ঠিক রাখার জন্য। আমরা একটু 60 নম্বর প্রশ্ন উত্তর জেনে নিব যে লেড স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? এটা একদম খুব সহজ একটা প্রশ্ন, যেটি হচ্ছে আপনি পরিবেশ রসায়নও পড়ছেন, পরিবেশ রসায়নের শেষের দিকে ভারী ধাতু, ওখানে হচ্ছে লেড পিবি, এটা তো বুঝে যাচ্ছে যে গো অ্যান্সার হবে। তাহলে 60 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।